শত বছর আগের কথা। শীতের মৌসুমের আচমকা এক ঝড় বৃষ্টির রাত ছিল। প্রচণ্ড ঠান্ডা বাতাস, বৃষ্টি, সেই সাথে হালকা হালকা বরফ পড়ছিল। এই ঝড় তুফানের রাতে এক বৃদ্ধ মহিলা জঙ্গলের মধ্যে একটি গর্ত খুঁড়ে তার মধ্যে একটি চামচ রেখে তার উপর দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে ঢেকে দেয়। ঠিক তখনই হঠাৎ করে আকাশে অনেক জোরে বাজ পড়ে, আর সেই বৃদ্ধ মহিলার চোখ লাল হয়ে যায়। এখন আর এই জাদুর চামচটি কোনো অসৎ ব্যক্তির হাতে পড়বে না। উফ, বাঁচলাম। এই কথা বলে বৃদ্ধ মহিলা এক দৃষ্টিতে আকাশের দিকে তাকায়। সাথে সাথেই ঝড়, তুফান, বরফ পড়া সবকিছুই থেমে যায়। চারদিক নীরব হয়ে যায়। এই সিলিন্ডারটি দেখে তো মনে হচ্ছে হাজার হাজার বছর আগের পুরনো সিলিন্ডার। এই সিলিন্ডার দিয়ে কি আর রান্না করা যায়? তখনই পেছন থেকে মিমের স্বামী রাজু চলে আসে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আরে মিম, কি হয়েছে? আজ রান্না করতে এত দেরি কেন হচ্ছে তোমার? তোমাকে তো আমি আগেই বললাম আজকে বছরের শেষ রাত, কাল নতুন বছর শুরু হবে। সকালে জলদি জলদি করে উঠতে হবে আমাকে, তার উপর কত কাজ, আবার পূজাও করতে হবে। মিম রাগে কড়মড় করতে করতে ওপাশ ফিরে বলল, ঘরের সব কাজ তো আমার হাত দিয়েই করতে হয়, তাই না? একটু টাইম তো লাগবেই। গত বছরের প্রথম দিন তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমার জন্য মাইক্রোওয়েভ নিয়ে আসবে, মিক্সার নিয়ে আসবে, আমার পুরো কিচেনটাকে মডার্ন কিচেন বানিয়ে দিবে। তোমার সেই প্রমিসের কি হলো শুনি একটু। আরে ইয়ার মিম, কালকে নিউ ইয়ারের দিন, ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু তুমি যে এত রাগ করছো, মনে হচ্ছে আমাকে এখন বলেই দিতে হবে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? মিম, আমি কিছু টাকা জমিয়েছি, কাল পুজোর পরে আমি তোমাকে মার্কেটে নিয়ে যাব। কিচেনের জন্য তোমার যেই যেই জিনিস প্রয়োজন, কাল সেগুলো তুমি সব নিয়ে নিও, কেমন? রাজুর কথা শুনে মিম ভীষণ খুশি হয়ে যায়। পরদিন পুজো শেষ হওয়ার পরে মিম বলে, এখন জলদি করে চলো, মার্কেটে যাই, দেরি হয়ে যাচ্ছে। কোথায় তুমি? আরে উঠো না, রেডি হও। মিম রাজুকে রেডি হওয়ার জন্য তাড়া দিচ্ছিল। ঠিক সেই সময় তার ননদ রিয়া কাঁদতে কাঁদতে আসে। মা, মা, আমি আর ওই বাড়িতে থাকতে চাই না। আরে রিয়া, তুই আগে কান্না থামা, তারপর বল কি হয়েছে তোর, খুলে বল মা। মা, আজকে নতুন বছরের প্রথম দিন, কিন্তু তোমাদের জামাই আমাকে কোনো গিফট দেয়নি। আমি বলেছিলাম একটা নতুন ড্রেস নিব, কিন্তু সেটাও মানা করে দিল। আর আমার শাশুড়ি তো যখনই আমাকে দেখে তখনই শুধু রান্না করার জন্য বলে। উফ, ঘরের এটা ওটা কত কাজ। মা, আমি আর পারছি না, আমি আর যাব না ওই বাড়িতে। বাবা রাজু, তোর কাছে যে টাকা আছে সেগুলো রিয়াকে দিয়ে দে। শোন বাবা, দিয়ে দে এগুলো রিয়াকে। কিন্তু কিন্তু মা, আমরা তো কিচেনের জন্য কিছু জিনিস কিনতে যাচ্ছিলাম। আরে বৌমা, আমি শুনেছি আমার শাশুড়ির 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 শাশুড়ি সামান্য কয়েকটা হাঁড়ি পাতিল আর থালাবাটি দিয়েই অনেক মজার মজার খাবার তৈরি করত। আর সেই বংশের ছেলের বউ হয়ে তুমি সারাক্ষণ রান্নাঘরটাকে মডার্ন বানানোর জন্য উঠে পড়ে লেগেছো। মা, ভাবি তো সারাক্ষণ আমাকে নিয়ে হিংসা করতে থাকে, আমাকে দেখলেই তো ভাবির গা জ্বলে যায়। শোনো বৌমা, রান্নাঘরের জিনিসপত্র তুমি পরেও কিনে নিতে পারবে। রাজু, তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা গিলছিস নাকি? দে, রিয়াকে টাকাটা দিয়ে দে। এই নে রিয়া, বোন আমার, এই টাকা দিয়ে তুই তোর মন পছন্দ মতো যা খুশি তাই কিনে নিস। আর এখন কান্নাকাটি বন্ধ কর, তুই আজকে আমাদের বাড়িতেই থাক। আজকে নতুন বছর শুরু হয়েছে, আমরা সবাই একসাথে সেলিব্রেট করব। হ্যাঁ রে মারিয়া, একটু পরেই বৌমা রান্না করবে, আমরা সবাই একসাথে মিলে খাবো। মিম রাগে গজগজ করতে করতে তার ঘরে চলে যায়। রাজুও পিছে পিছে চলে যায়। দেখো মিম, বছরের প্রথম দিন, আজ এত রাগ করো না তো। জমানোর সব টাকাগুলোই তো তুমি তোমার বোনকে দিয়ে দিয়েছো। কিচেনে যদি কোনো প্রয়োজনীয় জিনিসপত্রই না থাকে, তাহলে আমি মজার মজার খাবার রান্না করব কিভাবে? তোমার বোনের তো হাজারটা আবদার থাকে, প্রতিদিন নিত্য নতুন কোনো না কোনো বাহানা নিয়ে হাজির হয়ে যায়। ভাল লাগে না আমার।
আরে মিম, একটু বোঝার চেষ্টা করো। ও আমার বোন। আমি যদি ওকে মানা করে দিতাম তাহলে আমার মা আর বোন দুজনই আমার উপর ক্ষেপে যেত। তারপর ঘরে তাণ্ডব শুরু হয়ে যেত। অন্তত আজকের দিনে আমি কোনো ঝামেলা চাই না। রাজুর এই কথা শুনে মিম আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ সেখান থেকে রান্নাঘরে চলে যায়। তাকে রান্নাঘরে যেতে দেখে তার শাশুড়ি বলে, বৌমা, এখনই দুপুরে রান্না চাপিও না, আজকে ভীষণ ঠান্ডা পড়েছে। আগে তুমি দুধ চা আর গরম গরম পাকোড়া বানাও তো। শাশুড়ি মায়ের কথায় মিম প্রথমে চুলায় চায়ের পানি চড়ায় আর আরেক পাশে পাকোড়া ভাজতে থাকে। রাগে তার মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা। এই ঘরে এক একজনের মর্জি এক এক রকম, কখনো কারো এই আবদার তো কখনো কারো ওই আবদার। কিন্তু যখনই কিচেনের জন্য কোনো জিনিস কেনার কথা বলা হয়, ব্যাস 3 বছর ধরে এড়িয়েই যাচ্ছে। উফ, এই যন্ত্রণা আর ভালো লাগে না। তারপর কিছু সময় পরে মিম পাকোড়া নিয়ে বাইরে আসে, কিন্তু সে চুলার গ্যাস বন্ধ করতে ভুলে যায়। সবাই চা আর পাকোড়া খুব মজা করে খেতে থাকে। তখন মিমের ননদ তাকে বলে, ভাবি, তোমার পাকোড়ায় আর আগের মতো স্বাদ নেই। ও তাই নাকি? তোমার যদি পাকোড়ার স্বাদ ভালো না লাগে তাহলে নিজে গিয়েই স্বাদ মতো পাকোড়া বানিয়ে খাও, যাও। রাগের মাথায় এই কথাগুলো বলে মিম সেখান থেকে চলে যায়। কিছু সময় পরে মিম আবার রান্নাঘরের দিকে যায়, কিন্তু সে রান্নাঘরে গিয়ে দেখে পুরো রান্নাঘরে আগুন ধরে গিয়েছে। রান্নাঘরের সব জিনিসপত্র আগুনে পড়ছিল। বাঁচাও, বাঁচাও, কে আছো? ঘরে আগুন লেগেছে, বাঁচাও, বাঁচাও। ঘরের সবাই জলদি করে কিচেনে চলে আসে। রাজু সবাইকে দূরে সরিয়ে দেয়, তারপর বালতি ভরে পানি ঢেলে আগুন নেভাতে থাকে। আগুন নিভে গেলেও কিচেনের সব জিনিসপত্র পুড়ে যায়। বৌমা, তুমি সারাক্ষণ ওভেন আনার জন্য বলো, মিক্সার আনার জন্য বলো, আরও না জানি কি কি বলতে থাকো, কিন্তু আজ তো তুমি পুরো রান্নাঘরটাকে আগুন লাগিয়ে দিয়েছো। আরে, যখন তুমি এই রান্নাঘরে ঠিকভাবে দেখাশোনাই করতে পারো না, তাহলে এত এত জিনিসের আবদারই বা কেন করো? এর থেকে তো আমার শাশুড়ি অনেক ভালো ছিল। ওনার তো মাটির রান্নাঘর ছিল, কিন্তু তা সত্ত্বেও তার মতো মজার খাবার কেউ বানাতে পারতো না। মনে মনে মিমের ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু তার মধ্যেই মিমের মাথার উপর আর একটি পাহাড় ভেঙে পড়ল। বাড়িতে রিয়ার শ্বশুর, শাশুড়ি, দেবর আর রিয়ার স্বামী মাসুদ চলে এসেছিল। আরে বেআইন সাহেব, কেমন আছেন আপনি? আরে বেআইন, আসুন আসুন, আপনাদের সবাইকে স্বাগতম। রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? আরে না না বেআইন, কোনো সমস্যা হয়নি। আপনার জিদ্দি মেয়ে আমাদেরকে ফোন করে বলল যে আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আর তাই আমরা সবাই মিলে চলে এসেছি। হ্যালো বিনোদ, এবার তো আমি বছরের প্রথম দিনই তোমাদের বাড়িতে আসতে চাই না। তুমি এক কাজ করো, বাড়ির সবাইকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসো। আমরা সবাই একসাথে নিউ ইয়ারকে সেলিব্রেট করব। উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ রিয়া, তুমি ফোন তো করেছো। আমরা সবাই এক্ষুনি আসছি। আরে বাহ রিয়া, আমার সাথে তো তুমি দারুণ খেলা খেলেছো। এখন সবার জন্যই আমাকে রান্না করতে হবে। রিয়া আর রাজু সবার সাথে কথা বলতে থাকে। অন্যদিকে মিমের শাশুড়ি মিমের হাতে অনেক বড় একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলে, বৌমা, আজ আমাদের বাড়িতে আমার মেয়ে শ্বশুর বাড়ির লোকজন এসেছে। দেখো, আমাদের আবার নাক কাটা পড়ে না যেন। এই নাও, ধরো লিস্ট। এখানে শাহী পনির, পনির কোফতা, আলু মটর দিয়ে ছোলার ডাল, পটলের দোলমা, আচারি বেগুন, এছাড়াও আরও অনেক রকমের পদের নাম লেখা রয়েছে। এগুলোর সব জলদি জলদি করে রান্না করে ফেলো। যাও যাও, জলদি যাও। মা, আপনি এসব কি বলছেন? আমাদের পুরো রান্নাঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে, তার উপর এত বড় খাবারের লিস্ট, এত এত পদ, এত কম সময়ে আমি কিভাবে রান্না করব? আমার শাশুড়ি এর থেকেও কম সময়ে, এর থেকেও আরো অনেক বেশি পদের রান্না করে ফেলতো। আর ওনার রান্নায় যে কি স্বাদ ছিল যে সবাই একবার খেলে হাত চেটে পুটে খেত। আর এক তুমি শুধু বাহানার উপর বাহানাই বানাতে থাকো। আর বাকি রইল রান্নাঘরের কথা। আমি এখনই রাজুকে বলে দিচ্ছি। রাজু, রাজু বাবা, বাবা একটু এই দিকে আয় তো। মিমের শাশুড়ি রাজুকে ডেকে রান্নাঘরের কথা বলে।
রাজু বাড়ির পিছনের জঙ্গলে গিয়ে কিছু কাঠ কেটে নিয়ে আসে। তারপর ঝটপট ছাউনি দিয়ে ছোট্ট একটি রান্নাঘর বানিয়ে দেয়। মিম, আমি রান্নাঘর বানিয়ে দিয়েছি, যাও গিয়ে দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা। মিম ঘর থেকে বাইরে বের হয়ে এসে সেই ছোট্ট রান্নাঘরের ভিতরে যায়। রান্নাঘরে ঢুকেই সে অবাক হয়ে যায়। সে দেখে অনেকগুলো চুলার উপরে আগে থেকেই অনেকগুলো পাতিল চাপানো রয়েছে, আর সেখানে খাবার রান্না হচ্ছে, যা দেখে মিম অনেক অবাক হয়ে যায়। আরে আরে, এ আবার কি হচ্ছে? এত এত খাবার একসাথে রান্না হচ্ছে, কিন্তু আমি তো এখন পর্যন্ত কোনো জোগাড় জাগাড়ি করতে পারিনি। মাত্র আধা ঘন্টার মধ্যেই সব খাবার রান্না হয়ে তৈরি হয়ে যায়। মিম সবাইকে খাবার পরিবেশন করে দেয়, যা সবাই খুব মজা করে খেতে থাকে। রিয়া, বৌমা, কিছু শেখো তোমার ভাবির কাছে থেকে। এত মজার খাবার আমি আজ পর্যন্ত কোনো রেস্টুরেন্টে খাইনি। উফ, আমার সব চাল তো বিফলে গেল, উল্টা আমার দিকেই তীরটা বিঁধলো। ভালো লাগে না আর ভাবিকে নিয়ে। এরপর মিমের ননদ রিয়া আরো কয়েকবার বিভিন্ন পদের খাবারের আবদার করে। মিমও খুব অল্প সময়ের মধ্যেই খাবার নিয়ে এসে হাজির হয়। আরে রিয়া বৌমা, তুমি বারবার তোমার ভাবির পরীক্ষা কেন নিচ্ছ? দেখো কত অল্প সময়ের মধ্যেই এত মজাদার খাবার রান্না করে নিয়ে আসছে, আর তুমি কি না সব সময় খাবার রান্না করতে গেলে পুড়িয়ে ফেলো, আর যতটুকু রান্না করো তা তো মুখেই তোলা যায় না। বৌমা, রিয়ার শাশুড়ি একদম ঠিক কথাই বলেছে। তুমি তো আজ ভীষণ মজার রান্না করেছো, ঠিক যেমনটা আমার শাশুড়ির 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 শাশুড়ি রান্না করতো। আর আজকে আমি আমার সব গয়না বিক্রি করে তোমাকে টাকা দিব। আমি অনেক খুশি হয়েছি। কিচেনের জন্য তোমার যেই যেই জিনিস কিনতে মনে চায় তুমি সব কিনে নিয়ে এসো। যদি তোমার রেস্টুরেন্টও খুলতে মনে চায় তুমি রেস্টুরেন্টও খুলতে পারো বৌমা। তোমার যা খুশি তুমি তাই করতে পারো। এই প্রথমবার আমি তোমার উপর এত খুশি হলাম। এত মজার খাবার তো আজ পর্যন্ত আমিও কোনোদিন রান্না করতে পারিনি। তো এইভাবে মিমের হাতের খাবার খেয়ে সবাই অনেক প্রশংসা করছিল, কিন্তু মিম মনে মনে ভীষণ পেরেশান ছিল। মা এই প্রথমবার আমার এত প্রশংসা করেছে, আমার খুশি তো অনেক হচ্ছে, কিন্তু আমি করব তো কি করব? কিছুই তো বুঝে উঠতে পারছি না কিভাবে অত খাবার নিজে নিজেই তৈরি হয়ে গেল। তারপর মিম আবার রান্নাঘরে যায়, আর সে রান্নাঘরের দরজা বন্ধ করে দেয়। হঠাৎ করে তার সামনে সেই বৃদ্ধ মহিলা হাজির হয়ে যায়, যে জঙ্গলে গর্ত করে চামচ মাটিতে পুঁতে রেখেছিল, যা দেখে মিম ভীষণ ভয় পেয়ে যায়। কে 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 আপনি? আপনি কে? কি চান এখানে? বৌমা, আমি তোমার শাশুড়ির 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 শাশুড়ি। তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, এই সব খাবার আমিই রান্না করেছি। আপনি? কিন্তু কিভাবে? এই জাদুর চামচের সাহায্যে। এই জাদুর চামচটি আমি বরদান স্বরূপ পেয়েছিলাম। এই জাদুর চামচটি আজ থেকে তুমি নাও। এই ঘরে এখন পর্যন্ত এমন কোনো বউ আসেনি যাকে আমি আমার এই জাদুর চামচটি দিতে পারবো, কিন্তু তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই জাদুর চামচের দায়িত্ব ঠিকভাবেই পালন করতে পারবে, আর তাই এটাকে তুমিই রাখো। আমি তো এটাকে অনেক সাবধানতার সাথে লুকিয়ে রেখেছিলাম, আর তোমাকে অনেক পেরেশান হতে দেখে তখন চামচটি নিয়ে এসেছি, আর ঝটপট করে সব খাবার রান্না করে ফেলেছি। তবে এই জাদুর চামচের কথা কাউকে বলবে না, কেমন? কারণ যে এই চামচের যোগ্য, এই চামচ তার কাছেই থাকবে। এই কথা বলে মিমের শাশুড়ির 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 শাশুড়ি জাদুর চামচটি মিমকে দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর এখন মিমও সেই জাদুর চামচ দিয়ে খাবার রান্না করে, ফলে তার শাশুড়িও তার উপর অনেক খুশি থাকে। তারা, বোন আমার, আজকে তো জঙ্গলে একটাও ফুল দেখতে পাচ্ছি না রে। মনে হচ্ছে সোনালি আমাদের আগে এসেই সব ফুল তুলে নিয়ে গিয়েছে। এখন এখানে যে কয়টা ফুল আছে তার সবগুলোই তো বাসি হয়ে গিয়েছে।
দেখতেও খুব একটা ভালো লাগছে না। এগুলো নিয়ে বাজারে গেলে কেউ কি এগুলো কিনবে? মায়া আপু, এখন আমরা কি করব? আজকে যদি ফুল বিক্রি করতে না পারি তাহলে তো আজকে রাতেও না খেয়ে থাকতে হবে। এই ফুল বিক্রি করেই তো একবেলার খাবার জোটে। মনে তো হচ্ছে আজও আমাদের না খেয়ে ঘুমাতে হবে। থাক বোন, মন খারাপ করিস না। চল আমরা জঙ্গলের আরেকটু ভেতরে যাই। সেখানে গিয়ে দেখি যদি কোনো তাজা ফুল পাই তাহলে ওগুলো নিয়েই বাজারে বিক্রি করব। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। এরপর তারা আর মায়া ফুল খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেকটা ভেতরে চলে যায়। হঠাৎ করেই তারা তাদের সামনে অদ্ভুত একটা আলো দেখতে পায়। আরে তারা, ওইখানে দেখ, ওইখানে কি যেন চমকাচ্ছে। হ্যাঁ আপু, দেখে তো মনে হচ্ছে ওটা কোনো সিঁড়ি। এত সুন্দর সিঁড়ি তো আমি আমার জীবনেও দেখিনি। আর তাছাড়া এই সিঁড়িটা এরকম ঝকমক করছে কেন? সিঁড়িটা কত সুন্দর। আপু চলো না, আমরা ওই সিঁড়ির উপরে গিয়ে কিছুক্ষণ বসে থাকি। না তারা, এমনিতেই আমরা জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছি। সাধারণত কেউ এতটা ভেতরে আসে না। যদি কোনো অঘটন ঘটে যায় তার চেয়ে বরং চল আমরা বাড়ি ফিরে যাই। তারা দুই বোন যখন এই সব কথা বলছিল তখনই ওই সিঁড়ি বেয়ে দুইটি পরী নেমে আসে। পরীদেরকে দেখে তারা দুই বোন একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে। লাল পরী, বলো তো পৃথিবীতে এত সুন্দর মিষ্টি গন্ধ কোথা থেকে আসে? পৃথিবীর এই গন্ধটা আমার অনেক ভালো লাগে। আর পৃথিবীর এই বাতাস, এই বাতাসটা তো একেবারে শীতল। পৃথিবীর মাটিতে পা রাখলে মনে হয় অর্ধেকটা দুঃখ কষ্ট দূর হয়ে গিয়েছে। হ্যাঁ নীলপরি, তুমি একদম ঠিক কথা বলেছ। কিন্তু মনে আছে না রানীপরি আমাদের কি বলেছে? পৃথিবীতে বেশিক্ষণ থাকা যাবে না। পৃথিবীর কেউ যদি আমাদের দেখে ফেলে তাহলে অঘটন ঘটে যাবে। তাই কেউ এখানে আসার আগেই আমাদের আবার পরী রাজ্যে ফিরে যেতে হবে। আরে আরে লালপরি, আমার তো মনে হচ্ছে ওই ঝোপের আড়ালে কেউ আছে। কে কে ওখানে? বাইরে বেরিয়ে আসো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা দ্রুত বাইরে বেরিয়ে আসো। ক্ষমা করবেন পরী, আসলে আমরা ফুল খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিলাম। তোমাদের দেখে তো মানুষ মনে হচ্ছে। তোমরা কি জানো না এটা পরীদের জঙ্গল? এইখানে শুধু পরীরা থাকে। আর ওই মহলটা দেখতে পাচ্ছো, ওটা হচ্ছে পরী দেশের জাদুর মহল। তোমরা এখানে কি করতে এসেছিলে? ভুল হয়ে গিয়েছে রানীপরি, আমরা আর কখনো এখানে আসবো না। আসলে ফুল খুঁজতে খুঁজতে আমরা এখানে চলে এসেছিলাম। ক্ষমা করে দিবেন আমাদের। তারা চল বাড়ি ফিরে যাই। আপু, আমি বইয়ে পড়েছি পরীরা নাকি গরিব লোকেদের সাহায্য করে। চলো না, আমরা তাদের কাছে একটু সাহায্য চাই। না না, কোনো দরকার নেই, বাড়ি ফিরে চল। কি হয়েছে? তোমরা কি আমাদেরকে কিছু বলতে চাও? বলো, কি বলতে চাও তোমরা? আমরা তোমাদের সব কথা শুনবো। পরী, আমরা দুই বোন অনাথ। আমাদের এই পৃথিবীতে কেউ নেই। আমরা এই জঙ্গল থেকে ফুল তুলে সেগুলো বাজারে নিয়ে যাই, আর ওগুলো বিক্রি করে এক বেলার খাবার জোটে। কিন্তু কিছুদিন যাবত আমরা আসার আগেই সোনালি এই জঙ্গলে চলে আসে আর সব ফুল তুলে নিয়ে যায়। কিছুদিন ধরে তো দেখতে পাচ্ছি কয়েকটা গাছে একেবারেই ফুল ফুটছে না, যার কারণে আমরা কোনো ফুলও তুলতে পারছি না। তোমরা জানো, 2 দিন ধরে কোনো ফুল বিক্রি নেই। 2 দিন ধরে আমরা দুই বোন না খেয়ে আছি। ও আচ্ছা, তাহলে রানীপরীর সন্দেহই ঠিক। কেউ একজন এই জঙ্গলের গাছে কেমিক্যাল মিশিয়ে দিয়েছে, যার কারণে এই জঙ্গলের কিছু কিছু গাছে একেবারেই ফুল ধরছে না। যাই হোক,
তোমরা দুই বোন কোনো চিন্তা করো না, আমরা হচ্ছি পরিদেশের পরী, আমরা গরিব লোকেদের সাহায্য করি। ওই যে জাদুর মহলটা দেখতে পাচ্ছ, ওটার ভেতরে যাও, ওখানে অনেক সোনা আছে। তোমরা ওখান থেকে যত খুশি তত সোনার কয়েন নিয়ে আসতে পারবে, আর ওগুলো বিক্রি করলে কোনো দিনও তোমাদের কোনো অভাব হবে না, তোমাদের আর কখনোই ফুল কুড়াতে হবে না। না না পরি, আমরা সোনার কয়েন নিতে পারবো না। আমাদের মা আমাদের বলে গিয়েছে সব সময় কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে। আপনার যদি আমাদেরকে কিছু দিতেই হয় তাহলে বরং 2টি ফুল গাছের চারা দিন। ওই গাছগুলো আমরা যত্ন করব, ওই গাছগুলো বড় করব, আর ওই গাছগুলোতে যখন ফুল ফুটবে তখন ওগুলো বিক্রি করব। এটা তো খুব ভালো কথা, তোমাদের মা তোমাদের অনেক ভালো শিক্ষা দিয়েছে। ওই যে ওই মহলটা আছে না, ওই মহলটার ভেতরে যাও, ওখানে গেলেই তোমরা 2টি ফুল গাছ দেখতে পারবে। ওটা তোমরা তোমাদের বাড়ির আঙিনায় লাগিও। ওই ফুল গাছে এমন সুন্দর ফুল ফুটবে যা লোকেদের আকৃষ্ট করতে যথেষ্ট। আশা করি ওই ফুল বিক্রি করে তোমরা অনেক লাভবান হবে। পরি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর মায়া আর তারা ওই জাদুর মহলের ভেতরে যায়। সেখানে গিয়ে তারা অনেকগুলো সোনার কয়েন দেখতে পায়, কিন্তু তারা ওইগুলোর লোভে পড়ে না। তারা দুই বোন সেখান থেকে 2টি ফুল গাছের চারা নিয়ে আসে আর ওগুলো তাদের বাড়ির আঙিনায় লাগায়। পরের দিন সকালে তাদের বাড়ির আঙিনায় অনেক অনেক ফুল ধরে। ফুলের সুবাস দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। গ্রামের সবাই তাদের বাড়িতে এসে ফুল কিনতে শুরু করে। এই সব দেখে সোনালি একদিন তাদের বাড়িতে যায় আর তাদের দুই বোনকে জিজ্ঞেস করে তাদের এই ফুল গাছের রহস্য কি। তখন তারা দুই বোন সরল মনে সোনালীকে সব ঘটনা খুলে বলে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, আমিও কাল জঙ্গলে যাব। পরের দিন সোনালী জঙ্গলের সেই জাদুর মহলের ভেতরে যায়। সেখানে যাওয়ার পর সে অনেক অনেক সোনার কয়েন দেখতে পায়। আরে মায়া আর তারা তো বলদ, ওরা এখানে এত এত সোনার কয়েন রেখে গাছ নিয়ে গিয়েছে। এত সোনার কয়েন থাকতে কি কেউ গাছের চারা নেয়? এই সোনার কয়েনগুলো বিক্রি করলে তো আমি কোটিপতি হয়ে যাব। হা 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 হা, তখন আর আমাকে কখনোই ফুল বিক্রি করতে হবে না। হা 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 হা। এই কথা বলে সোনালী সেখান থেকে অনেকগুলো সোনার কয়েন নিয়ে বেরিয়ে আসতে থাকে। তখনই সেখানে লাল পরী আর নীল পরী চলে আসে। আচ্ছা, তাহলে তুমিই সেই দুষ্ট মেয়ে যে কিনা হিংসায় বশীভূত হয়ে এই জঙ্গলের ফুল গাছে কেমিক্যাল মিশিয়েছিলে, এই ফুলগুলোর ক্ষতি করেছিলে, আর এখন আমাদের অনুমতি ছাড়া আমাদের মহল থেকে সোনা চুরি করে নিয়ে যাচ্ছ। তোমাকে এর শাস্তি পেতেই হবে। এই নাও, এখন থেকে তুমি সারা জীবন বানর হয়েই থাকবে, বানর হয়ে এই জঙ্গলেই ঘুরে বেড়াবে। এটাই তোমার শাস্তি। এরপরেই তুমি বুঝতে পারবে অন্যের ক্ষতি করলে কেমন লাগে। এখন যাও, ভাগো এখান থেকে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কখনোই কারো ক্ষতি করা উচিত নয়। কারো জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।